আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজারের এনটিভি নিয়মিত আয়োজন মার্কেটও আছে। প্রিয় দর্শক, আমি মুস্তাক সাদেক আপনাদের সঙ্গে আছি। আজকে আমরা আলোচনা করব পুঁজিবাজার নিয়ে। আমাদের সঙ্গে যারা আলোচক আছেন তাদেরকে পরিচয় করা দেব। মুদ্রা কথা, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে সিটি ব্যাংক আইএফসি মানে টেক ওভার করতেছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ শেয়ার্স, এবং মার্কেট এখন পুঁজিবাজার এখন একটা মানে ব্যাংক এবং এনবিএফসি দিয়ে ড্রাইভেন হচ্ছে। তারাই মানে পুঁজিবাজারে আজকে যা ট্রানজ্যাকশন হয় তার 30% 40% হচ্ছে। এটা নিয়ে আলোচনা করব নতুন আইপিও আনতে বাজারে কী কী পদক্ষেপ নেওয়া উচিত। যাই হোক, আমি পরিচয় করাই দিচ্ছি আপনাদের সবাইকে। আমার ডান পাশে আছেন ডক্টর মুসা, আপনাদের সর্বজনের পরিচিত, আপনার সবাইকে ছিলেন অধ্যাপক মুসা, পুঁজিবাজার বিশেষজ্ঞ। আমার বাঁ পাশে আছেন অরুণাংশ দত্ত, ইনভেস্টমেন্ট কাস্টোডিয়ান এবং ব্যাংকার। ওনাকে পরিচয় করে আরেকটা পরিচয় দিই। আমরা যখন প্রথম পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারী নিয়ে আসি এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বিনিয়োগকারীরা যখন ইনভেস্ট করে, তখন একজন ইনভেস্টমেন্ট কাস্টোডিয়ান দরকার ছিল, কাস্টোডিয়ান ব্যাংকার দরকার ছিল। আমাদের দেশে কেউ ছিল না তখন। হি ইজ দ্য ম্যান যে প্রথম 1994-এ এই কাস্টোডিয়ান ব্যাংকার হিসাবে আবির্ভূত হয় এবং ট্রেন আপ হয়, এবং এরপরে যারাদেরকে এখন কাস্টোডিয়ান দেখতেছেন তারই ট্রেন্ড ছেলে। যাও, একটা মুসা ভাই এবং আপনাদের দুজনকে একটা প্রশ্ন করব। মার্কেট এখন যে অবস্থায় আছে, শুধুমাত্র ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আমি এভাবে বলি, আর্থিক প্রতিষ্ঠানগুলো নড়াচড়া করতেছে এবং একটা ঊর্ধ্বমুখী গতি পাচ্ছে, বাকিগুলোর অবস্থান এই অবস্থায় আছে। এই ব্যাপারে আপনাদের মন্তব্যটা কি, এবং এটা কি সুস্বাস্থ্যের লক্ষণ না কারণে? অরুণাংশ দত্ত ইজ এ ব্যাংকার, এখান থেকে শুরু করি। না, এখন এটা অসুস্থতার কোনো লক্ষণ আমার মনে হয় না, প্রথমেই বলে নিই। তার কারণ হলো ব্যাংকের ইয়ার এন্ডিং হয়ে যায় ডিসেম্বরে, এটা সবাই জানে। হয়তো রেকর্ড ডেট বা অন্যান্য বুক ক্লোজ ডেট, তারপরে এজিএম, এগুলো আস্তে আস্তে সময় হয়ে যায়। এবং আমার মনে হয় প্রত্যেক বছরই এই টাইমে এই ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ইনভেস্টমেন্ট বেড়ে যায়, কিন্তু সেই অনুপাতে অন্যান্য শেয়ারের যে দাম কমে যাচ্ছে সেটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। আর ইন্ডেক্স ইদানিং যেভাবে আপ ডাউন করতেছে, এবং গতকালকে অনেকটা ওয়েভ ছিল, আপ ডাউন করছে, যদিও 10-এর মধ্যেই ওঠানামা করছে, তো সেইভাবে আমার কাছে সুস্থ পরিবেশই মনে হয়। আর শুধু যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে, হ্যাঁ ভলিউম আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ভলিউম বেশি, কিন্তু আমরা যদি ট্রেডিং দেখি তাহলে অন্যান্যগুলোর মধ্যেও কিন্তু ট্রেডিং চলতেছে, কম বেশি ট্রেডিং চলতেছে, ভলিউমটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বেশি। তার কারণ খুবই ন্যাচারাল, দিস ইজ দ্য টাইম, ডিসেম্বর থেকে আপনার জুন পর্যন্ত এই সময়টাতে। তাই দাদা, একটা জিনিস দেখেন, কিছুদিন আগেও ব্যাংকের শেয়ার নিয়ে কেউ কোনো আগ্রহ দেখায় নাই, ব্যাংকের শেয়ার নড়াচড়া করে নাই। আচ্ছা, দ্যাটস দ্য পয়েন্ট। ব্যাংক লুট হয়ে গেছে, ব্যাংক এইটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, মানে কোটি কোটি টাকা প্রভিশন করতে হবে, ইত্যাদি ইত্যাদি ছিল, এবং ব্যাংক অনেকগুলো ব্যাংকই ছিল এট পারের নিচে। এই অবস্থা থেকে হঠাৎ করে কি কারিশমাটা হইলো যে ব্যাংকে এবার আপনার প্রফিট মার্জিনও ভালো হয়েছে। আপনি যে সমস্ত ব্যাংকের কথা বলতেছেন সেগুলো হয়তো প্রাইভেট ব্যাংকগুলো নয় বা ফার্স্ট জেনারেশন ব্যাংকগুলো নয়, এগুলো ডেফিনেটলি আপনার, যেমন আমি সেদিন দেখলাম যে আপনার ব্র্যাক ব্যাংক, তারা বেশ ভালো করে সেলিব্রেট করছে, কয়েকটা ব্যাংক হাতে গোনা কয়েকটা। এখন কথা হচ্ছে যে একটা গ্রুপের মধ্যে যদি কেউ ভালো করে তাহলে দেখা যায় অন্যান্যরা অত ভালো না করলেও কিছুটা ভালো করার সম্ভাবনা থাকে। আর যে সমস্ত নেগেটিভ নিউজগুলো আমরা বাজারে দেখি, এই নিউজগুলো কিন্তু মানে বেসিক্যালি সরকারি ব্যাংকগুলোকে করা হয়। আর দু একটা হয়তো ছোটোখাটো ব্যাংক, যে থার্ড জেনারেশন ব্যাংক আছে, যারা উঠতেই পারতেছে না, উঠার আগেই তাদের অনেক অনেক সমস্যা দেখা দিচ্ছে, ওইসব ব্যাংকের প্রাইস নিয়ে তো কেউ দৌড়াদৌড়ি করতেছে না। যেসব ব্যাংক নিয়ে দৌড়াদৌড়ি করতেছে সেগুলো আমার কাছে মনে হয় দে আর লেজিটিমেট, এবং তাদের ফিনান্সিয়াল সেই ধরনের পারফরমেন্স আছে। না, আপনার সঙ্গে একটুখানি দ্বিমত করতেছে। দেয়ার আর সাম ব্যাংকস মানে খুব ভালো করেছে, মানে কি তাদের ডিক্লারেশনটাও ভালো আসছে, ইপিএসও ভালো দেখাচ্ছে, এটা মেনে নিচ্ছে। কিন্তু দুদিন আগে যে অবস্থানটা ছিল, বিলো পার ছিল, 8 টাকা ছিল একটা শেয়ারের দাম, আজকে যদি এটা 16 টাকা হয়, তাহলে তো পত্রিকাওয়ালারা লিখবেই
যে এইটা কি ঊর্ধ্বগতি, এটা কোন ধরনের ইয়ে হচ্ছে, যে 2 মাসের মধ্যে এমন কি কারিশমা হইলো, এরকম কি মানে ঘটনা ঘটলো পুঁজিবাজারে যে 8 টাকার শেয়ার 16 টাকা হয়ে গেল। অনেক সময় যেটা আমরা দেখতে পাই, ইনভেস্টরদের মধ্যে একটা মাইন্ড প্লে করে, এটা উনি হয়তো ওনাকে জিজ্ঞেস করো, ওনার একটা পার্টি রাখবো। সেটা হলো যে আপনার অনেক সময় দেখা যায় যে সেদিন আরেকজন আলোচক বলতেছিলেন যে একটা শেয়ারের দাম এটা ডিমের দামের থেকে কম। সেটাই আমি, আচ্ছা, তা আমিও চিন্তা করতেছিলাম সেদিন যে আমি আমার বাড়িতে বলবো যে তোমরা অন্তত মাসে কিছু করে ডিম রেখে দাও, বিক্রি করার জন্য না, জাস্ট কিনে হোল্ড করে রেখে দাও। সো এখন 8 টাকা যদি এটা ব্যাংকের শেয়ারের দাম হয়, সেটা ডেফিনেটলি আন্ডার প্রাইসড, এবং সেটার জন্য অনেক ধরনের ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন থাকতে পারে, কিন্তু সেটা এক্সাক্ট ক্যালকুলেশন হবে না। অনেক সময় দেখা যায় যে নেট অ্যাসেট ভ্যালুর নিচে মার্কেট প্রাইস যাচ্ছে, এটার কোনো জাস্টিফিকেশন কিন্তু পাওয়া যাচ্ছে না। ওইটা নিয়ে কেউ লেখেও না যে এইটা নেট অ্যাসেট ভ্যালু আছে 12 টাকা অথচ এটা বিক্রি হচ্ছে 8 টাকায়, হোয়াই? এটা নিয়ে কেউ লিখতেছে না। কোনোটা নেট অ্যাসেট ভ্যালু আছে 21 টাকা, সেটা বিক্রি হচ্ছে 11 টাকায়, হোয়াই? এই 10 টাকা কোথায় গেল? এই 10 টাকা কি তাহলে আপনার প্রাইসিংয়ের কোনো মিস্টেক ছিল, নাকি ক্যালকুলেশনের কোনো শুভঙ্করের ফাঁকি ছিল, না কি ছিল? ওইটা না, কিন্তু মার্কেট যেহেতু একটা পজিশন দাঁড়িয়ে গেছে, সেখানে 8 টাকার জায়গায় 16 টাকা হয়েছে। এমনও তো হইতে পারে যে ব্যাংকগুলোর প্রফিট, তারপরে আপনার পারফরমেন্স, যে সমস্ত ইনফরমেশনগুলো আছে, এগুলোও কিন্তু সাফিসিয়েন্টলি ডিসেন্ট হয় না। আপনার মুদ্রা কথাটা হচ্ছে যে মার্কেট ইজ দ্য প্লেস where determine the price in actual price Of course. of the product. Of course, that's a reflection. প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস যদি ডিটারমিন করতে হয়, দিস ইজ দ্য মার্কেট। That's the reflection of the people's investors' mind. That is what I wanted to know from you. মুসা ভাই, আপনি এতদিন ধরে করতেছেন, এই পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ করেন, অনেক লেখা আপনার, বিভিন্ন আর্টিকেল বের হচ্ছে, হচ্ছে। আপনি একটা জিনিস বলেন, এই আমি যে বাজারটা বললাম, বাজারটা সুস্থ না অসুস্থ? আমি সুস্থ আর অসুস্থ না বলে, আমাদের বইয়ের ভাষায় বলি, এটাকে আমরা দক্ষ বলবো নাকি অদক্ষ বলবো, এফিশিয়েন্ট অর ইনএফিশিয়েন্ট। সুস্থ অসুস্থ বললে অন্যভাবে ইন্টারপ্রিটেশন হতে পারে। দুইটা একাডেমিক ওয়ার্ল্ড দুইভাবে ভাগ করা। এক গ্রুপ মনে করে ইভেন আমেরিকান স্টক এক্সচেঞ্জ অদক্ষ, দক্ষ না, আমাদেরটা তো কোন ছাড়। অদক্ষ বাজারের একটা বৈশিষ্ট্য হলো, একটা জিনিসের ন্যায্য মূল্য যা, মার্কেট ফোর্স এটাকে উপরেও নিয়ে যেতে পারে, ওর চাইতে আবার কমেও নিয়ে যেতে পারে। ছোট্ট উদাহরণ দেই, কোরবানির হাটে গরুর দাম যদি সাপ্লাই বেশি হয়ে যায়, এত দাম কমে যায়, আপনি আশ্চর্য হয়ে যাবেন, যেটা ন্যায্য দাম তো আরও অনেক বেশি হওয়া উচিত। আবার দাম এত বেশি হয়ে যায়, সাপ্লাই কম হয়ে গেলে। এখন প্রত্যেকটা বাজারেরই এই ক্যারেক্টারিস্টিক্স আছে। তা আমরা ধারণা করি যে শেয়ার বাজারে ক্রেতা বিক্রেতা অনেক, আর যদি প্রপার অ্যানালিসিসটা হয়, তাহলে এটার ন্যায্য দাম যা হচ্ছে সেই জায়গায় থাকা উচিত। আসলে সেটা হয় না বলেই এই আমাদের আজকের এই সমস্যাটা, আপনার প্রশ্নটা আসছে। আপনি ঠিকই বলেছেন, কিছু কিছু শেয়ার বা ব্যাংকের শেয়ার 7 টাকা 50 পয়সা 8 টাকায় বিক্রি হয়েছে, ফেস ভ্যালু যেখানে 10 টাকা, নেট অ্যাসেট ভ্যালু যেখানে হয়তো 12 টাকা 13 টাকা 15 টাকা 20 টাকা আছে। কী জন্য হলো? একটা বড় কারণ হলো, আমরা কিন্তু ইনফরমেশন নিয়েই কাজ করি এবং ইনফরমেশনকে প্রসেস করি। আপনি যদি দেখেন, গত বছরের ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারের যেই ইনফরমেশনগুলো বাজারে আসছে, অত সুন্দর চিত্র ছিল না আর্নিংস পার শেয়ারের মধ্যে। একটা ব্যাংকের নাম বলবো না, যেহেতু সঙ্গত কারণে বলা ঠিক হবে না। একটা ব্যাংকের থার্ড কোয়ার্টার পর্যন্ত আর্নিংস পার শেয়ার ছিল 1 টাকা 70 পয়সা। সেই হিসাবে যদি আমি ফোর্থ কোয়ার্টারে 3 কোয়ার্টারের 1/3 ধরে যোগ করি, তাইলে আপনার 2 টাকা 28 পয়সা। তো সেই হিসাবে একটা ধরনের আমার মাথায় একটা প্রাইস আছে, সেই হিসাবে আমি কাজ করেছি। এই 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 কোম্পানিটার আজকে অ্যানাউন্সমেন্ট দিয়েছে ভেরি রিসেন্টলি। অ্যানাউন্সমেন্টে দেখলাম ওইটা আসছে 3 টাকা। 3 টাকা? আই এম সারপ্রাইজড। 3 টাকা 8 পয়সা। তাহলে এই যে আগের যে অ্যানাউন্সমেন্টটা করে বা এই যে যেটা দেখানো হয়, হ্যাঁ, কোয়ার্টারলি যে রিপোর্টটা দেয়, সেই রিপোর্টটা কারেক্ট না? অ্যাপারেন্টলি তাই মনে হচ্ছে। কারণটা হলো, কোনটা কারেক্ট বোঝা যাচ্ছে না। কোনটা হলো, ওই আগেরগুলো তো সব আনঅডিটেড, সবগুলি আনঅডিটেড, এখনকার অডিটেড। তো সুতরাং অনেক সময় ওরা কেয়ারলেস হয়, অনেক সময় ম্যানিপুলেশনের একটা উদ্দেশ্য থাকে, এ একটা কারণ হতে পারে। এটা হইতে পারে স্পেসিফিক কোনো ব্যাংকের। কিন্তু ইন জেনারেল ব্যাংকিং সেক্টরটার যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা হলো আইডেন্টিটি ক্রাইসিসই ছিল। অনেক নেগেটিভ পাবলিসিটি হয়েছে এবং ওই নেগেটিভ পাবলিসিটিটা মানুষকে পায়ে বসছে। আর আমাদের দেশে কিন্তু আসলে প্রকৃত অ্যানালিসিস করে ওইটাকে ইমপ্লিমেন্ট করা এবং এর সংখ্যা কিন্তু লোক বেশি নেই।
সাধারণ বিনিয়োগকারীরা যেহেতু কাজ করে, ওনারা কিন্তু যদি জানেন যে এটা এখন যাওয়ার মতন না, ওখানে যাবে না। আমি একটু আগে চিন্তা করতেছিলাম এই জিনিসটা আপনাকে পয়েন্ট করব। এখন ব্যাংকের শেয়ার কেন বেশি আসছে? সেক্টরাল রোটেশন বলতে একটা কথা আছে, যে কোনো কোনো সময় কোনো কোনো সেক্টরকে আমরা ধরি। এখন ব্যাংকিং সেক্টরটা ধরতেছি, এটার একটা বড় কারণ হলো এটা হলো অ্যানাউন্সমেন্টের সিজন, এবং অ্যানাউন্সমেন্ট যেই কয়েকটা ব্যাংকের হয়েছে খুব ভালো হয়েছে, সেই কোম্পানির ওই যে রিলেটিভ টু লাস্ট 3 কোয়ার্টার্স ভালো হয়েছে। তো ভালো হওয়ার কারণে আমার ভাইয়ের অবস্থা ভালো থাকলে আমার অবস্থাটাও ভালো, এরকম একটা আর কি। হ্যাঁ, একটা কথা আপনাকে, সরি ফর ইন্টারাপশন, একটা কথা জিজ্ঞেস করি যে আমরা ব্যাংকগুলো নিয়ে বিভিন্ন সমালোচনা শুনেছি, বিভিন্ন নেগেটিভ কথাবার্তা শুনেছি, এমনও শুনেছি লক্ষ কোটি টাকার উপরে বসে আছে, মানে নন পারফর্মিং লোনও আছে, অলস টাকার উপর বসে আছে লক্ষ কোটি টাকার নিয়ে। এই যে কথাগুলো ছিল, তাহলে এখন যে কয়টা ব্যাংকই এই পর্যন্ত ডিক্লেয়ার করেছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে বা তার পারফরমেন্স, তাতে তো সেটার রিফ্লেকশন এরকমভাবে আসে না। না, ওই যেটা বলেন শেষের কথাটা, নন পারফর্মিং লোন অনুসারে যেটা আমাদের ধারণা দিয়েছে আমাদের, সেই ধারণা মতন হয়নি। এখন দেখা যাচ্ছে যে ক্লাসিফাইড লোন যে ইমপ্রেশনটা আমরা পেয়েছিলাম সেরকম না, সেই জন্য প্রভিশন ফর ক্লাসিফাইড লোন রিলেটিভলি কম হয়েছে। কম হওয়ার কারণেই তাদের নেট প্রফিটটা বেশি হয়েছে, এবং এটা কিন্তু শুধু একটা ব্যাংকের না, মোরলেস সব। সেটার একটা ইমপ্যাক্ট আমরা পাচ্ছি। এই যে হঠাৎ করে যারা রিপোর্ট লেখেন বা এইসব ব্যাংকিং সেক্টর নিয়ে যারা কাজ করেন, তাদের রিপোর্টের উপর ভরসা করে অনেক বিনিয়োগকারী কিন্তু হতাশায় ভুগছে। হ্যাঁ, রিজন বিহাইন্ড যে আপনার যেখানে আপনার যদি এরকম একটা ভীতিকর একটা, এটা যে ভীতিকর রিপোর্ট যে কোটি কোটি লক্ষ কোটি টাকা নন পারফর্মিং লোন আছে, হ্যাঁ, লোন হয়ে আবার অনেক টাকা বসে আছে, অনেক অলস টাকা নিয়ে বসে আছে, ইনভেস্ট করতে পারতেছে না। দিস আর অল, মানে দেখা যাচ্ছে যে এখন সে কথাটা ঠিক ওইভাবে প্রযোজ্য না। তো ওইটা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, গত বছর মনে হয় আপনার বাজেল 3 ইমপ্লিমেন্টেশনের একটা থ্রেস ছিল। তো আমার মনে আছে যে আমাদের এই ব্যাংকেরই ফার্স্ট জেনারেশন ব্যাংক, তাদের কারো হয়তো আপনার অ্যাসেট লায়াবিলিটি, তাদের রেশিও, অ্যাসেট লায়াবিলিটি রেশিও তাদের আপনার অ্যারাউন্ড 93 ছিল। দে আর গুড ব্যাংকস। কিন্তু দেখা গেল যে বাজেলে যদি সিএল বা ক্লাসিফাইড লোন যেটা, সেটার প্রভিশন করতে গেলে তার রেশিওটা আপনার আরেকটু বেড়ে যায়। তার মানে তার অ্যাসেট ক্রিয়েটিভ ক্ষমতাটা আরও কমে যায়। তখন তারা বাইরের বিভিন্ন জায়গার থেকে লোন টোন টাকা পয়সা আনার জন্য চিন্তা ভাবনা করে, এবং এই সমস্ত এই 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 ভাইবটা কিন্তু গত বছর অনেক বেশি ছিল। এই বছর কিন্তু সেই ভাইবটা আমরা দেখতে পাচ্ছি না। এই বছর আমরা সেই ভাইবটা দেখতে পাচ্ছি না, সেটা একটা সাইড হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে আপনার ইনফরমেশন ডিসিমিনেশনের মধ্যে ওই যে উনি যেটা বললেন যে অডিটেড অ্যান্ড আনঅডিটেড এই জিনিসটা, ইনফরমেশনটা কিন্তু হয়তো ক্লাস ইনভেস্টর যারা আছে, বড় ধরনের ইনভেস্টর আছে, তারা বুঝতে পারে, তারা সেভাবে স্টেপ নিতে না। এটা কিন্তু ঠিক, আপনার সঙ্গে দাদা একটুখানি আমি দ্বিমত করছি। এটা যখন আপনি ডিক্লেয়ার করবেন, একটা কোম্পানি, একটা ব্যাংক যখন আপনি একটা অ্যানাউন্সমেন্ট দিবেন যে দিস ইজ মাই ইনফরমেশন, দিস ইজ মাই আনঅডিটেড ব্যালেন্স শিট, হোয়াট এভার ইউ, আপনি ডিক্লেয়ার করতেছেন, তো অডিটেড হোক আর না আনঅডিটেড হোক, ইউ হ্যাভ গিভেন ডিক্লারেশন দিস ইজ মাই ইপিএস। হঠাৎ করে যেটা করলেও উনি, যে আমি আশা করতেছিলাম যে ম্যাক্সিমাম উঠলে এটা 2 টাকার উপর উঠবে না, সেটা তো 3.5 টাকা হয়ে যায়, তাহলে আমার মানে ক্যালকুলেশন তো কোনোটাই কাজ করলো না। আমি পাইলাম না। আমি যদি একটা পজিশন নিব, আমি যদি জানতাম যে এটা 3 টাকা 3.5 টাকা ইপিএস হয়ে যাবে, তাহলে আমি পজিশন নিতাম। আমি পজিশন নিলে আমি 2টা পয়সা পাইতাম। হ্যাঁ, তাহলে কি উদ্দেশ্য এটাই না যে এই যে একটা উনি কথা কিন্তু একটা ছোট্ট করে বলছেন, তাহলে যারা এইটা ডিক্লেয়ার করেন ওনারা পজিশন নেওয়ার জন্য এটা সাপ্রেস করেছেন এবং লাস্ট মুহূর্তে এসে ডিক্লেয়ার করেছেন। এটাতে আপনার দুই দিকেই বলা যায়। একদিকে হচ্ছে যে আপনি একটা ভুলকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। সেই ভুলটা আমি মনে করি যে ইচ্ছাকৃত ভুল হতে পারে, অনিচ্ছাকৃত ভুল হতে পারে, এন্ড ইউ আর টোটালি হেল্পলেস যে আসলে এটা অনিচ্ছাকৃত ভুল। এক ভুলের জন্য তো সারা মানে বাজার সাফার করলো, সাধারণ বিনিয়োগকারীরা সাফার করলো। নাও দ্য পয়েন্ট কামস ইন দ্যাট আপনি এই সমস্ত মিস ইনফরমেশনকে কিভাবে ট্রিট করতেছেন, হাউ ইউ আর ট্রিটিং দিস মিস ইনফরমেশন অ্যাজ এ লিস্টিং অথরিটি, যে the stock exchange do not tolerate this kind of fluctuating information, right? না, সেজন্য তো আমাদের আপনি যদি সেটা না
এখানে কোয়াজি রেগুলেটর, আমি মনে করি স্টক এক্সচেঞ্জ ইটসেলফ ইজ রেগুলেটর, হ্যাঁ রাইট? লিস্টিং রুল, আপনার হ্যাঁ, listing এসএসসির লিস্টিং, আপনার স্টক এক্সচেঞ্জের লিস্টিং রুল, সেটার যে একটা প্রপার সুপারভিশন, প্রপার একটা অ্যাকাউন্টেবিলিটি, এই জিনিসটা চালানোর জন্য একটা একটা চ্যানেলিং করার প্রয়োজন আছে, যে আমরা এই ধরনের বৈচিত্র্য দেখতে চাই না। দিস শুড বি ডিসকাসড ওপেনলি টু দ্য কোম্পানিজ, যে ভাই আপনি এরকম করছেন, হোয়াট ইজ দ্য রিজন, অ্যান্ড আমাদেরকে এটা ইনভেস্টরের কাছে জবাব দিতে হবে। আপনারা ইনভেস্টররাও তো স্টক এক্সচেঞ্জকে জিজ্ঞেস করেন না যে হোয়াই দিস ইনফরমেশন ইজ ডিফারিং সাচ এ, এটা নিয়ে অনেক অনেক বলা হয়েছে। না বলা হয়েছে, কিন্তু আমরা কিন্তু এটা বাজারে শুনতে পাই না। আপনারা তো ইন্টারনালি আলাপ করছেন, বাট হোয়াই ডোন্ট উই সি ইট ইন দ্য মার্কেট? না, মার্কেটে প্যানিক হয়ে যাবে। একটু এই ব্যাপারটা নিয়ে এটা কি রেগুলেটরের দায়িত্ব না স্টক এক্সচেঞ্জের দায়িত্ব? আমি ওই যেটা বললাম আর কি, আমি সবসময় দায়িত্বটা আমরা যারা ইনভেস্টর আছি তাদেরকে দিই। যদি দেখি যে ক্রনিক্যালি আপনার একটা কোম্পানি এরকম মিস ইনফরমেশন দেয়, সেটাকে আইডেন্টিফাই করার সুযোগ আছে। কিন্তু কয়েক বছরের আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখবেন, কিছু কিছু কোম্পানি ফার্স্ট কোয়ার্টারের রিপোর্ট খুব খারাপ দেয়, হাফ ইয়ারলিতে আবার ভালো দেয়, থার্ড কোয়ার্টার আবার খারাপ দেয়। এইটা বোঝা যায় যে ইটস এ ম্যানিপুলেটেড ওয়ান, অ্যান্ড উই ক্যান কনফ্রন্ট দ্যাম যদি কয়েক বছর পর পর হয় যে তোমার এক কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টারের রিপোর্ট এত বেশি ফ্লাকচুয়েট করার যৌক্তিক কোনো কারণ নাই, কেন দিয়েছো? নিশ্চয়ই কোনো ম্যানিপুলেশনস আছে। এখন ধরবে কি? প্রশ্নটা হলো, ওরা বলবে যে আনঅডিটেড রিপোর্ট দিতে বলছো, আমরা একটা রিপোর্ট দিয়েছি, যদি তোমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট করার থাকে তোমরা নিয়ে নাও। বাট অ্যাজ এ রেগুলেটর উই ক্যান গো আফটার দ্যাট। না, এটা হওয়া উচিত না। যে আমরা সিটি ব্যাংকের শেয়ার আইএফসি টেক ওভার করতেছে, আপনার বোধহয় পত্রপত্রিকা দেখেছেন। এর একটা প্রক্রিয়া এবং প্রতিক্রিয়া কি হতে পারে বাজারে, সেটা নিয়ে আমরা কথা বলবো বলেছিলাম। আমরা আরেকটা কথা বলেছিলাম যে নতুন আইপিও আসতে বা নতুন নতুন আইপিও, ভালো শেয়ারের আইপিও আনতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, কি কি করা উচিত, কি করলে এদেশের এন্টারপ্রেনাররা আমাদের পুঁজিবাজারে আসবে। তো আমরা আলোচনা যাচ্ছি। প্রথমেই আমি শুরু করতে যাচ্ছি মুসা সাহেবের দিয়ে, যে আইএফসি, যে আইএফসির মতো আরও তো অনেকগুলি আছে, সিডিসি আছে, মানে ওরা যে আমাদের দেশের ব্যাংকের শেয়ারগুলো কিনতেছে, হোয়াট ইজ দ্য রিজন অ্যান্ড কারণটা কি? এবং আইএফসি হলো প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টটা এনশিওর করতে চায়, Right. আর প্রাইভেট সেক্টর সেই জন্য ইনভেস্টমেন্টও করে, লোন দিলেও ওখানে দেয়। তো ওরা অ্যাজ এ পার্ট অফ দেয়ার ইনভেস্টমেন্ট এরকম অনেক অনেক নতুন নতুন কোম্পানিতে পজিশন নেয়। প্রফিটের তো একটা মোটিভেশনস তো তাদের আছেই। আমি যেই জায়গাটায় যাইতে চাই এখানে, আইএফসি যখনই প্রথম বলল যে আমরা নেব 5% শেয়ার, বাংলাদেশ ব্যাংক এটাতে কিন্তু আপত্তি জানাচ্ছিল। এখন ক্লিয়ারেন্স হয়েছে, এই কারণটাই বুঝতে পারলাম না কেন। আই ডোন্ট নো এটা কেন, সেটা আমি বুঝি না। তখন একটা কোনটা এই যে বাংলাদেশ ব্যাংক মানা আপত্তি করলো যে জানাচ্ছিল, 5% শেয়ার তুমি বেচতে হলে পারবা না, যার জন্য আজকে 6 মাস আগে হ্যাঁ, এটা বিক্রি করছে, তারপরে আজকে এটা আইনে আছে। কি আইনে আছে? এটা আইনে আছে যে আপনার যে কোনো হোল্ডার, সে একটা পার্টিকুলার পার্সেন্টেজের উপরে ব্যাংক কোম্পানিতে ইনভেস্ট করতে পারে না। 10%? হ্যাঁ, কিন্তু 5% নিতে হ্যাঁ, 5% এরকম একটা আছে, আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, বাট দেয়ার ইজ এ বার লাইক দ্যাট। এটা কিন্তু কোনো ক্রিয়েটেড কিছু না, এটা একটা এখন দিল কি করে? এখন দিছে হয়তো তারা কোনো ডিসপেন্সেশন নিয়ে নিছে বা কোনো অ্যাপ্রুভাল নিয়ে নিছে, তারপর দিছে, আদারওয়াইজ তারা পারে না। যাক, আমার কথা হলো কি যে প্রসেসটা আপনার কাছে, সেকেন্ড কোশ্চেন হলো যদি এটা দিতেই হয়, আমি জানি এটা টোটালি এটা যদি লিগ্যাল প্রবলেম ছিল। যদি আমাদের দিতেই হবে একটা ধারণা থাকে, বিফোর ডিক্লাইনিং ওই কাজগুলো ব্যাকগ্রাউন্ডে করে দেওয়া উচিত ছিল। এতে কিন্তু ইনভেস্টরের ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, ওয়ান্স অ্যান অ্যানাউন্সমেন্ট ইজ মেড, আমরা পজিশন নেই, হোপিং সামথিং উড হ্যাপেন, কিন্তু যখন ঘটে না তখন যেই দামটা বাড়ছে আবার কমে যায়, তাহলে ইন দ্য প্রসেস ইনভেস্টার্সরা ক্ষতিগ্রস্ত হয়। আমি আরেকটা জায়গায় এখানে যেটা আসছি, এই অ্যানাউন্সমেন্টটা যখন হইলো যে বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল দিয়েছে, গত 2-3 দিন শেয়ারটা 30 টাকা থেকে 41 টাকা লাস্ট ডেতে হয়েছে, আজকে বাড়ছে কিনা আমি জানি না, দেখতে হবে। তার মানে ইট ইজ অ্যান ইনক্রিজ বাই অ্যাবাউট মোর দেন 25% ইন 3-4 days. Whether this current price is justified না আগের প্রাইসটা জাস্টিফাইড ছিল না, তো সেখানে কিন্তু একটা, আমি আবার থিওরির কথা বলি যেহেতু আমি অ্যাকাডেমিশিয়ান, ওভার রিয়াকশন হাইপোথিসিস বলে একটা হাইপোথিসিস আছে। আমরা ইনভেস্টাররা এবং হিউম্যান বিইং নিউজকে আমরা ওভার রিয়েক্ট করি। গুড নিউজ আসলে
অনেক বেশি লাফালাফি করি, যতটা লাফালাফি করা উচিত তার চাইতে বেশি। ব্যাড নিউজ হলে তার উল্টাটা হয়। তো এখন কি আমরা লাফালাফি করছি নাকি রাইট জায়গায় যাইতেছি? দ্যাট কুড বি অ্যান ইস্যু। ধন্যবাদ মুস্তাফা আপনাকে। অরুণাংশ কি করবেন? অ্যাকচুয়ালি যেটা প্রশ্ন করছেন যে ওই যে 5% 10%, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি এটা জানি যে দেয়ার আর সাম হোল্ডিং সিলিং থাকে। এই সমস্ত ব্যাংক কোম্পানির শেয়ারের মধ্যে কিছু হোল্ডিং সিলিং থাকে। এর বাইরে গেলে ডাইরেক্টরদের মধ্যে না, ইভেন ফর দ্য জেনারেল ইনভেস্টার্স এরকম একটা হোল্ডিং একটা সিলিং আছে। আই অ্যাজ এ কাস্টোডিয়ান আই হ্যাভ ফেসড ইট সেভারাল টাইমস। সো এইটা কিন্তু আসলে কোনো মানে হুইমজিক্যাল কিছু ছিল না। এটা ফর সার্টেন রিজন, ফর রেগুলেটরি রিজন অর ফর লিগাল রিজন ইট ওয়াজ পেন্ড আপ। এখন এটা হয়তো সামহাও তারা ওভারকাম করছে বা ক্লারিফিকেশন ক্লিয়ার করছে, দেন তারা ছেড়ে দিছে। না, কথাটা আমার প্রশ্নটা ছিল এরকম যে আমি কিন্তু বাজার নিয়ে কথা বলতেছি। প্রশ্নটা ছিল যে আইএফসি সিটি ব্যাংকের শেয়ার কিনবে এবং এত টাকা দরে কিনবে এবং এতটি শেয়ার কিনবে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। বাজার হ্যাজ রিঅ্যাক্টেড সামটাইমস। কিছুদিন পরে দেখা গেল যে এটা হচ্ছে না। কারণটা কি? যে বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভাল মিলে নাই, আবার বাজার চলে আসলো। এই যে ওঠানামাটা করলো, উই দি বিনিয়োগকারী অর শেয়ার হোল্ডার অর যে সাধারণ মানুষ, আমরা সাফার করলাম। হু ইজ রেসপন্সিবল ফর ইট? আই থিঙ্ক যেটা মুসা ভাই কিছুক্ষণ আগে বলছে যে আমরা ইনভেস্টরদেরকে রেসপন্সিবল করতে চাই, বিকজ ইনভেস্টমেন্ট ইন দ্য স্টক মার্কেট এটা সেকেন্ডারি ইনভেস্টমেন্ট, কিন্তু দিস ইজ নট এ প্রাইমারি ইনভেস্টমেন্ট। অ্যান্ড ইট ইজ অল, সব কিছুই কিন্তু আপনার ইনফরমেশনের উপর বেস করা হচ্ছে। সো ইনফরমেশনগুলোর যে একটা র্যাশনালিটি, সেটাও আমাকে জানতে হবে যে আচ্ছা ঠিক আছে, এটা বাংলাদেশ ব্যাংক কেন ডিনাই করছে। তাহলে আমি একটু ব্যাংক কোম্পানি অ্যাক্টের পার্টিকুলার কিছু সেকশনগুলো দেখি যে এখানে কোনো সমস্যা আছে কিনা, হোল্ডিং নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, লিস্টিং রুলে কোনো প্রবলেম আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। কিন্তু আমি যদি শুনে বা অ্যাসিউম করে কাজ করি, কারণ অ্যাসিউম করেই বেশিরভাগ লোকের কাজ করতে হয়। তার কারণ হচ্ছে দাদা আপনি পুঁজিবাজারের লগে বহুদিন সম্পৃক্ত। আমি আপনাকে চিনি 1990 থেকে। হ্যাঁ, তো এত বছর ধরে আছেন, আপনি বলেন ইজ ইট পসিবল ফর এ সিঙ্গেল বিনিয়োগকারী যে আমি এই কোম্পানি আইন পড়বো, ব্যাংকিং ল পড়বো, অ্যানাউন্সমেন্ট কি হইলো, কেন হইলো, এর ডিটেইলসে যাওয়া? অ্যাবসলিউটলি না। যে কারণে উই মোস্ট ওয়েলকাম দি মিউচুয়াল ফান্ডস। তারা হচ্ছে এটা মিউচুয়াল ফান্ড তো নাই আমাদের দেশের। মিউচুয়াল ফান্ডের কথা কয়ে তো যা হইছে। মিউচুয়াল ফান্ডের কথা কেন বলতেছি, আপনি বলছেন যে ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী যখন ইনভেস্ট করে তখন তার নিজস্ব বিচার বিবেচনার একটা সীমাবদ্ধতা থাকে। কিন্তু একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজারের থ্রুতে যখন তারা ইনভেস্ট করে তখন সে ওই জায়গাটাতে কিছুটা সিকিউর থাকে। কারণ ওই ফান্ডটা যে ম্যানেজ করতেছেন তার একটা অ্যানালিসিস আছে, তার একটা প্রজেকশন আছে, তার একটা প্রেডিকশন আছে, তার অনেকগুলো সাইডে অ্যানালাইসিস করে ওইখানে লিটল বিট আপনি কিছুটা সেফটি পেতে পারেন বলে আমার মনে হয়। আর ইন্ডিভিজুয়াল যারা করতেছেন, ইন্ডিভিজুয়াল যারা ইনভেস্টর আছেন, তাদের পক্ষে এই ধরনের ইরাটিক কিছু করাটা কিন্তু অস্বাভাবিক কিছু না, এবং এটাতে আমি অস্বাভাবিক কিছু দেখতেছি না। আপনি ড্রাইভ করতেছেন, সামনে অবস্ট্রাকশন দেখলে অটোমেটিক আপনার পা কিন্তু ব্রেকে চলে যাচ্ছে। সো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর এরকম চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে কি হয়েছে বোঝার দরকার নেই, স্টপ ইট নাও। এই যে তারা একটা পজ দিল, একটা বন্ধ করলো, তাতে করে দেখা গেল যে আপনার অনেকেই বন্ধ হয়ে গেল। আপনি দেখেন নামাজের টাইমে দেখবেন ট্রেডিংটা একটু পয়রা থাকে না। ধন্যবাদ। এগুলো সাইকোলজিক্যাল। আচ্ছা, ধন্যবাদ দাদা। আমরা একটা কথা দিয়েছিলাম দর্শকদেরকে যে পুঁজি বাজারে আইপিওর ব্যাপারটা, এটা একটা এরকম হয়ে গেছে যে ভালো শেয়ার আনতে আমাদের পুঁজিবাজার থেকে এবং রেগুলেটরের তরফ থেকে বলেন বা আমরা সাধারণ ব্রোকার অ্যাসোসিয়েশন থেকে, ডিবিএর থেকে কি পদক্ষেপ নিলে পরে ওনাদেরকে আনতে পারবো? আমরা তো সব ধরনের চেষ্টা করছি। ওনারা একটা কথা বলতেছেন, আমি আপনাকে পয়েন্টও দিয়ে দিচ্ছি। ওনারা একটা কথা বলতেছেন, মার্কেটে আমরা টাকা পাচ্ছি 4%, 5%, 6%. Why should I go to the market and give the responsibility and paying to 10, 15, 20% dividend, and as well as এত ট্রান্সপারেন্ট হতে হবে, এত ডিসক্লোজার দিতে হবে, এত রেগুলেটরের কথা শুনতে হবে? Why should I? তাদের জন্য সহজ হিসাব হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোম্পানিগুলো লিস্টেড। যদি লিস্টেড না, আপনার কথা বলার আগে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নামটা গিয়াস কবির। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আপনি কিন্তু এর আগে একবার টিভিতে এসেছিলেন, এসে বলেছিলেন যে লাফার্জ সুরমা ফান্ডামেন্টাল শেয়ার, এই শেয়ার ইনশাআল্লাহ খুব ভালো করবে এই সেই। তো আমরা কিন্তু লাফার্জ সুরমা কিনলাম, কেনার পরে তো অনেক কমে গেল। তো এখন আমাদেরকে সাজেস্ট করেন আমরা কি এখন আরো এই রেটে কিনে কি এভারেজ করব বা কি করতে পারি, একটু সাজেস্ট। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরটা দিব আমি, একটু আলোচনাটা যেটা চালাচ্ছিলাম একটু কন্টিনিউ করি, তারপর আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাব আমি। কোম্পানি লিস্টেড হয়, শেয়ার পাবলিকের কাছে বিক্রি করে, অনেক রিজন আছে। এই রিজনগুলোর মধ্যে একটা বড় রিজন হলো যখন আপনি স্বচ্ছতা চান, যদি মনিটরিং চান আউটসাইড লোকের কাছ থেকে, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আচ্ছা, আরেকটা পদ্ধতি হলো আপনি যদি লিস্টেড না হন, আপনার কোম্পানির প্রকৃত মূল্য আপনি জানেন না, আপনি শুধু বুক ভ্যালু জানেন, এবং বুক ভ্যালুর সাথে প্রকৃত মূল্যের মার্কেট ভ্যালুর অনেক ডিফারেন্স আছে। থার্ড যেটা, সেটা হলো কোম্পানিগুলো ভালোভাবে পরিচিত হয় যদি লিস্টেড কোম্পানি হয়, তখন তাদের অনেক শেয়ার হোল্ডার থাকে, এটার একটা অ্যাডভান্টেজ পায়। যে কথাটা দিয়ে শুরু করতেছিলাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় 500 কোম্পানি নিয়ে S&P 500 ইন্ডেক্স আছে। আপনি প্রত্যেকটা কোম্পানি দেন, ওদের কিন্তু টাকার জন্য শেয়ার বাজারে গেছে এটা বলা ঠিক হবে না। আমাদের এন্টারপ্রেনারদের মানসিকতা, আমাদের এন্টারপ্রেনারের চাইতে বললাম ইভেন মাল্টিন্যাশনালগুলো আমাদের দেশে এসে আমাদের বাতাসে বোধ হয় এটা হয়ে যায়, ওরা এই জিনিসটা বোঝে না। এই রোগে আমাদের রোগে ধরে। আমি আপনাকে বলি, আপনি দেখেন, আমি এই এক্সাম্পল দিচ্ছি, দেয়ার আর সাম গ্রুপ মানে 1000 কোটি টাকার ব্যবসা করে প্রতি মাসে, বুঝলেন, এবং বিরাট বিরাট গ্রুপ, একটা কোম্পানিও লিস্টেড না। হ্যাঁ, মানে এক এক গ্রুপ, আমি নাম বলতে বাধ্য হচ্ছি, দেয়ার আর পিএইচপি গ্রুপ, এন্ড গ্রুপ, টেন গ্রুপ, অনেক গ্রুপ, এরকম গ্রুপ 20-25টা পাবেন, 20-25টা এতগুলি গ্রুপ আছে, কিন্তু তারা কেউ লিস্টিং করতে চায় না। রিজনটাই আমি খুঁজতে চাচ্ছি। আরেকটা ছোট্ট জবাব দিলে আপনি বুঝতে পারবেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরটা থ্রাইভিং। আমাকে শেষ করতে হচ্ছে, কিন্তু আমার প্রিয় দর্শকের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটা ছিল যে লাফার্জের ইজ এ ফান্ডামেন্টাল শেয়ার, অথচ বাজারে রিয়াক্ট করছে না কেন? লাফার্জ যখন বাজারে আসে, লাফার্জ এক সুরমা হিসেবে আসছিল, তারপরে লাফার্জ এক পর্যায়ে এসে তার মামলা করতে হয়েছে 2 বছর, ফ্যাক্টরি বন্ধ ছিল 2 বছর, মানে ইন্ডিয়া থেকে যে চুনা পাথর আনে সেটা বন্ধ ছিল। হাওয়ার এখন সব কিছু মামলা মোকদ্দমা জিতে সুপ্রিম কোর্ট থেকে রায় পাওয়ার পরে, ইন্ডিয়াতে মার্কেট টার্কেট করে দেওয়ার পরে এখন আসেন বাংলাদেশে আসার পরে মার্কেট চলতেছিল। তখন কথা হচ্ছে যে লাফার্জ সারা পৃথিবীতে হোলসিম আর লাফার্জ মার্জার হচ্ছে, ঠিক আছে, মার্জার হচ্ছে। এই গুজবে শেয়ার বাজার অনেকটুকু উপরে উঠে গেল। আসেন তাহলে মার্জারের পরেও দেখা গেলো মার্জার হচ্ছে না বাংলাদেশে, সব দেশে হয়ে গেছে, বাংলাদেশে মার্জার হচ্ছে না। বাংলাদেশে কি করতে হলো? মার্জার হোলসিমকে টেক ওভার করতে হলো, দ্যাট ইজ হোলসিমকে কিনে নিয়েছে। পৃথিবীর কোথাও কিন্তু আর লাফার্জ হোলসিমকে কিনে নেয় নাই, সবখানে মার্জার হয়েছে। শুধুমাত্র বাংলাদেশে হোলসিমকে কিনে নিতে হয়েছে। কিনে নেওয়ার ফলে অনেক টাকা তাকে বের করে দিতে হবে, তাকে পে আউট করতে হবে। হোলসিমকে পয়সাটা দিয়ে তার রিজার্ভ থেকে হোক, বা আগামী ডিভিডেন্ড থেকে হোক, বা ব্যাংকের থেকে লোন নিয়ে হোক, সেটা দিতে হবে। এইসব কারণে মার্কেটটা লাফার্জ এখন পর্যন্ত এই অবস্থায় আছে। ধন্যবাদ। এইভাবে সিঙ্গেল আউট করার মতো কথা ছিল না আমার, আমি কোনোদিন বলি না। তবে দর্শক, আপনার হয়তো ভুল শুনছেন, আমি এইভাবে বলি নাই কোনোদিন যে আপনার লাফার্জ কিনেন হবে। আমাকে এখন বিদায় নিতে হচ্ছে, আমি আর সময় দিচ্ছেন আমাকে। প্রিয় দর্শক, আগামীতে আবার দেখা হবে, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।